আমার বাড়ির পাশেই একটা পুরনো কুয়ো আছে। অনেক পুরনো, এতটাই যে এখন কেউ ওটার কাছে যায় না। লোকজন বলে ওই কুয়োর জলে চাঁদের আলো পড়ে না, আর রাতে ওখান থেকে আওয়াজ আসে। আমি এসব কথায় কখনো বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন সব বদলে গেল। সেদিন রাত তখন প্রায় 12:30। আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ আমার কানে একটা শব্দ এলো, বাঁচাও। প্রথমে ভাবলাম স্বপ্ন দেখছি, কিন্তু আবার শুনলাম, আমাকে তুলো। আমার বুক কেঁপে উঠল। আমি উঠে জানলার কাছে গেলাম। আমাদের বাড়ির পেছনেই ওই কুয়োটা। চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছিল, আর কুয়োর ভেতর থেকে যেন কেউ তাকিয়ে আছে। আমি সারা রাত ঘুমোতে পারিনি। পরের দিন আমি আমার 3 বন্ধুকে বললাম, রাহুল, অর্ণব আর সুমিত। ওরা প্রথমে হাসাহাসি করছিল, কিন্তু যখন আমি সিরিয়াসলি বললাম, তখন রাহুল বলল, আজ রাতে চল একসাথে গিয়ে দেখি। আমরা 4 জন ঠিক করলাম রাতে 12টার পর যাব। রাত হলে আমরা চুপচাপ বেরিয়ে পড়লাম। চারপাশ একদম নিস্তব্ধ, শুধু ঝিঁঝিঁ পোকার আওয়াজ। কুয়োর কাছে পৌঁছাতেই হাওয়া ঠান্ডা হয়ে গেল। আমি প্রথম বুঝলাম এটা স্বাভাবিক কিছু নয়। আমরা সবাই কুয়োর ভেতর উঁকি দিলাম। প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকার। তারপর জলের মধ্যে হালকা ঢেউ উঠল। অর্ণব বলল, কে আছে নিচে? হঠাৎ জলের ভেতর থেকে একটা আওয়াজ এল, আমাকে খুঁজে বের করো। আমরা সবাই থমকে গেলাম। সুমিত বলল, কে কথা বলছে? কোনো উত্তর নেই। হঠাৎ রাহুল একটা টর্চ জ্বালালো। আলোটা কুয়োর ভেতর ফেলতেই আমরা দেখলাম জলের নিচে একটা সাদা কিছু নড়ছে। মনে হচ্ছিল কারো হাত। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ কুয়োর ভিতর থেকে একটা ঠান্ডা হাওয়া উঠে এলো, আর টর্চটা নিভে গেল। আমরা 4 জন একসাথে পিছিয়ে এলাম। ঠিক তখনই আমার কানে আবার সেই আওয়াজ, ওই বাড়িতে খুঁজো। আমি ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। আমি রাহুলদের বললাম, ওরা কিছুই শোনেনি। পরের দিন আমরা আবার দেখা করলাম। আমি যা শুনেছি সব বললাম। অর্ণব বলল, মানে এটা কোনো ক্লু দিচ্ছে। সুমিত বলল, মানে এটা কোনো আত্মা আর কিছু বলতে চাইছে। রাহুল চুপ ছিল, ওর মুখটা অদ্ভুত হয়ে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল, ওই কুয়োর পাশের বাড়িটা আমাদের পুরনো বাড়ি ছিল। আমরা অবাক হয়ে গেলাম। সে বলল, অনেক বছর আগে আমরা হঠাৎ ওই বাড়ি ছেড়ে চলে যাই, কিন্তু কেন সেটা আমাকে কখনো বলা হয়নি। আমাদের মনে একটা সন্দেহ তৈরি হল। সেই রাতে আমরা আবার গেলাম। এইবার আমরা প্রস্তুত ছিলাম। আমরা একটা দড়ি, টর্চ সব নিয়ে গিয়েছিলাম। কুয়োর কাছে পৌঁছাতেই আবার সেই ঠান্ডা হাওয়া। এইবার আমরা ভয় পেলেও থামিনি। রাহুল বলল, আমি নিচে নামব। আমরা ওকে দড়ি দিয়ে বেঁধে নামাতে লাগলাম। ধীরে ধীরে সে নিচে নামছিল। হঠাৎ সে চিৎকার করে উঠল, নিচে কিছু আছে। আমরা জিজ্ঞেস করলাম, কি? সে বলল, এটা একটা হাত। আমাদের গা শিউরে উঠল। ঠিক তখনই দড়িটা হঠাৎ ঝাঁকুনি খেল। আমরা টানতে লাগলাম। রাহুল উঠে এল, কিন্তু তার মুখ ফ্যাকাশে। সে শুধু একটা কথা বলল, ওটা শুধু হাত না, পুরো শরীর। আমরা বুঝে গিয়েছিলাম এটা একটা মৃতদেহ। কিন্তু কে আর কেন, সেই প্রশ্নের উত্তর আমরা তখনও জানতাম না। আর তখনও আমরা জানতাম না এই রহস্য আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যি সামনে আনতে চলেছে। সেই রাতের পর আমরা কেউ ঠিকভাবে ঘুমোতে পারিনি। কুয়োর ভেতর যা দেখেছি
সেটা মাথা থেকে যাচ্ছিল না, কিন্তু আমার মনে বারবার একটা কথাই ঘুরছিল, ওই বাড়িতে খুঁজো। পরের দিন দুপুরেই আমরা চারজন আবার একসাথে হলাম। রাহুল তখনও চুপচাপ, ওর মুখে একটা অদ্ভুত চাপা ভয়। আমি বললাম, আজই যাই। ওই পুরনো বাড়িটা না খুঁজলে কিছুই বুঝব না। কেউ আর আপত্তি করল না। বিকেলের দিকে আমরা পৌঁছালাম রাহুলদের সেই পুরনো বাড়ির সামনে। বাড়িটা পুরো ফাঁকা, জানলার কাচ ভাঙা, দরজা আধ খোলা। ভেতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এলো। মনে হচ্ছিল এই বাড়ি অনেকদিন ধরে কিছু লুকিয়ে রেখেছে। আমরা ধীরে ধীরে ভিতরে এগোতে লাগলাম। মেঝেতে ধুলো, জাল, ভাঙা আসবাব। হঠাৎ অর্ণব থেমে গেল। সে নিচের দিকে দেখিয়ে বলল, এইটা দেখ। মেঝেতে একটা বড় দাগ, কালচে, যেন পুরনো শুকনো রক্ত। আমার বুক ধড়ফড় করতে লাগল। ঠিক তখনই আবার সেই ফিস ফিস আওয়াজ, খুব কাছে, এখানেই। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আমরা ঘরগুলো খুঁজতে লাগলাম। একটা পুরনো আলমারি খুলতেই ভেতর থেকে একটা ডায়েরি পড়ে গেল। রাহুল সেটা তুলে নিল। তার হাত কাঁপছিল। সে ধীরে ধীরে পাতা উল্টাতে লাগল। আর তারপর সে একদম চুপ হয়ে গেল। আমি বললাম, কি লেখা আছে? সে কিছুক্ষণ কিছু বলল না। তারপর খুব নিচু গলায় বলল, এটা আমার বাবার লেখা। আমরা অবাক হয়ে তার দিকে তাকালাম। সে পড়তে শুরু করল। সে সব জেনে গিয়েছিল। আমাকে ব্ল্যাকমেইল করছিল। আমার আর কোনো উপায় ছিল না। আমার গা শিউরে উঠল। রাহুল আবার পড়ল, আজ রাতে কাজটা শেষ করলাম। দেহটা কুজোর মধ্যে ফেলে দিলাম। ঘরটা একদম নিস্তব্ধ হয়ে গেল। সুমিত ধীরে বলল, মানে? কুজোর দেহটা? রাহুল মাথা নিচু করে বলল, আমার বাবা। তার গলা কেঁপে যাচ্ছিল। ঠিক তখনই ঘরের দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমরা চারজন চমকে উঠলাম। হাওয়া ঠান্ডা হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ধীরে ধীরে ঘরের এক কোণে একটা ছায়া জমাট বাঁধতে লাগল। তারপর সেটা একটা মানুষের আকার, নীল, ভেজা, কাদায় মাখা, চোখ দুটো ফাঁকা। সে আমাদের দিকে তাকিয়ে রইল। আমরা কেউ নড়তে পারছিলাম না। সে ধীরে ধীরে হাত তুলল আর রাহুলের দিকে ইশারা করল। রাহুল কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু জানতাম না। কিছুক্ষণ নীরবতা। তারপর সেই ছায়াটা ফিসফিস করে বলল, সত্যি বলো। তার কণ্ঠে রাগ ছিল না, শুধু একটা চাপা যন্ত্রণা। আমরা তখন বুঝে গিয়েছিলাম, সে আমাদের ক্ষতি করতে আসেনি। সে চাইছিল তার সত্যিটা সামনে আসুক। রাহুল ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখে জল। সে বলল, আমি সব বলবো। আমি পুলিশে যাব। ঠিক সেই মুহূর্তে ঘরের বাতাস হঠাৎ হালকা হয়ে গেল। ছায়াটা কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। দরজাটা নিজে থেকেই খুলে গেল। আমরা কেউ আরেক মুহূর্ত সেখানে থাকিনি। পরের দিন সকালেই আমরা পুলিশে সব জানালাম। কুজো থেকে দেহটা তোলা হল। তদন্ত শুরু হল। ডায়েরিটা প্রমাণ হিসেবে জমা দেওয়া হল। কয়েকদিনের মধ্যেই সব সত্যি প্রমাণিত হল। রাহুলের বাবা সেই খুনটা করেছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করল। সব শেষ হয়ে গেল। কিন্তু আমার মনে একটা প্রশ্ন ছিল, সে আত্মাটা কি এখনো আছে? সেই উত্তরটা পেলাম শেষ রাতে। সেদিন আমি একা ছিলাম। রাতে আবার কুজোর দিকে তাকালাম। এইবার কোনো ভয় লাগছিল না। হঠাৎ জলের উপর হালকা ঢেউ উঠল।
আর সেই একই ছায়া ধীরে ধীরে দেখা দিল। কিন্তু এবার তার চোখে আর ভয় ছিল না, শুধু শান্তি। সে আমার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, ধন্যবাদ। তারপর সে জলের ভেতর মিলিয়ে গেল। আর সেই রাতের পর থেকে কুজো থেকে আর কোনো আওয়াজ আসে না। এই গল্প এখানেই শেষ। কিন্তু একটা কথা মনে রেখো, সব আত্মা ভয় দেখাতে আসে না। কিছু আত্মা আসে সত্যি জানাতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটা। কারণ এই গল্প এখানেই শেষ না।